না না, আসুন মিস্টার সন্দেশ। স্টপ! সেই লোকটাই, সেই লোক। উনি কি? ডাক্তারবাবু, সেই লোকটাই যে আমার স্বামীকে নিয়ে গিয়েছিল। একে ধরুন, ধরুন একে। রিল্যাক্সড স্বাতি, রিল্যাক্সড। এটা ওই লোক নয়। না, আমি সত্যি বলছি, এই লোকটাই ডিমেলো। এই লোকটাই আমার স্বামীকে বম্বে নিয়ে গিয়েছিল। একে ধরুন স্বাতি, স্বাতি, উনি ওই লোক নন। উনি ডিমেলো নন, উনি মিস্টার সন্দেশ, এখানকার লোকাল বিজনেসম্যান। তুমি ওকে চিনতে ভুল করছো। আমার চোখ ধোঁকা খেতে পারে না। এই সেই ডিমেলো। বল, বল আমার স্বামীকে কোথায় উধাও করেছিস? স্বাতি, বল আমার স্বামী কোথায়? বল কোথায় স্বাতি, আছে? বল। স্বাতি, রিল্যাক্সড। বল স্বাতি, বলছি, স্বাতি, আমি তোকে নার্স, কিছুতেই ছাড়বো না, নার্স। না হলে। স্বাতি, বল, স্বাতি, বল নিয়ে যাও, আমার নিয়ে স্বামী যাও, নিয়ে যাও। কোথায়? এই ডিমেলো, এই ডিমেলো, আমার কথায় বিশ্বাস করো। আই এম সরি মিস্টার। দ্যাটস ওকে। অদ্ভুত মহিলা, কিন্তু ইনি কে? উনি আমার পেশেন্ট। গত সপ্তাহে চিকিৎসার জন্য মুম্বাই থেকে আমার কাছে এসেছেন। ওনার হাজবেন্ড গত 7 মাস ধরে নিখোঁজ, আর ওই শোকেই উনি একটু পাগলের মতন হয়েছেন। কিন্তু এই ডিমেলোর ব্যাপারটা কি? আসলে ওনার স্বামীকে ডিমেলো নামের একটি লোক সঙ্গে নিয়ে যান। তারপর না ওর স্বামীকে পাওয়া যায়, না ডিমেলোকে পাওয়া যায়। উনি সবাইকে ডিমেলো ভাবেন। ও আই সি। ওকে ধরুন, আমায় বিশ্বাস করুন, ওই ডিমেলো। ওকে ধরো, ওকে যেতে দিও না। আমায় ছাড়ো, আমায় ছাড়ো। ওকে ধরো, আমায় বিশ্বাস করো। হ্যাঁ তো ম্যাডাম, আপনার মতে এই সেই লোক যে আপনার স্বামী হরিকে অপহরণ করেছে? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এই লোকটা সন্দেশ নয়, ডিমেলো। দাড়ি গোঁফ লাগিয়ে ও সারা পৃথিবীকে ধোঁকা দিতে পারে, কিন্তু আমাকে না। 7 মাস হয়ে গেছে, কিন্তু আজও ওর মুখ পরিষ্কারভাবে আমার মনে আছে। স্যার, স্যার 1 মিনিট প্লিজ। হ্যাঁ বলো পরেশ। স্যার, আপনার ট্রান্সফার তো সবেমাত্র এখানে হয়েছে, কিন্তু এই মহিলাকে আমি অনেক আগে থেকে চিনি। উনি অর্ধ পাগল, ওনার পিছনে কেন মাথা ঘামাচ্ছেন? সেটা তো ঠিক আছে, কিন্তু ওনার অভিযোগেরও তো কিছু একটা করতে হবে। স্যার, আমি বললাম না ইনি পাগল। আজ থেকে 7 মাস আগে ওনার স্বামী নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হয়ে গেছে আর তোমরা হাতের উপর হাত দিয়ে বসে আছো? কোনো তদন্ত করোনি তোমরা? না স্যার, এরকম নয়, আমরা তদন্ত করেছিলাম। আসলে ওনার স্বামী ফ্রিল্যান্স টাইপিস্ট ছিলেন, যা পেতেন সেই কাজই করতেন। যেখানেই 2 পয়সা হাতে আসতো সেখানেই মদ খেতে বসে যেতেন। আর স্যার, ওনার স্বামী অনেক দিন পর্যন্ত ঘরেই আসতেন না। না, এসব মিথ্যে। ও বাড়ির বাইরে কখনো থাকেনি। এই প্রথম এরকম হলো যে 7 মাস হয়ে গেল আরো বাড়ি এলো না। আর আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না যে ডিমেলোই ওকে কোথাও উধাও করে দিয়েছে? কে এই ডিমেলো? কে জানে, 7 মাস ধরে বলেই চলেছেন উনি ডিমেলো ডিমেলো ডিমেলো। এই ডিমেলো কে কোথায় থাকে আমরা কিছুই জানি না স্যার। আমি জানি ইন্সপেক্টর সাহেব, ডিমেলো একজন খুব ধনী মানুষ। ও প্রায় আমার স্বামীকে ওর নিজের গাড়ি করে নিয়ে যেত। যদি যদি আপনাদের আমার ওপর ভরসা না থাকে তো আমার স্বামীর বন্ধুদের জিজ্ঞাসা করুন, ওদের আপনি বাড়ি পেয়ে যাবেন। জানি না সাহেব, জবে থেকে ও কারওয়ালা লোকটাকে পেয়েছে, কি নাম ওনার, ডিমেলো, তখন থেকে আমাদের ভুলে গেছে সাহেব। কে এই ডিমেলো সাহেব? জানি না সাহেব, হারিয়ে আগে রোজ দেখা করতো সাহেব, তারপর তারপর হঠাৎ গায়েব হয়ে গেল। ও 15-20 দিন ছাড়া একাধবার দেখা হতো, আর বলতো এখন আর দেশি মদ খাই না, এখন ডিমেলো সাহেব বিলেতি মদ খাওয়ায়। হরি কখনো ডিমেলো সাহেবের ঠিকানা বলেছিল? না সাহেব, হরি কখনো কিছুই বলেনি আমাকে। তো ডিমেলো সাহেব হরির সঙ্গে দেখা করতে এখানে এসে থাকবেন? উনি এত ধনী লোক, উনি এখানে খামোখা কেন আসতে যাবেন দেশি মদের আড্ডায়?
তো উনি হরিকে কন্ট্যাক্ট কি করে করতেন? ওই আমাদের জগন আছে না, ওর কাছে মেসেজ ছেড়ে দিত। জগন? কে এই জগন? জগন, ওর টেলিফোন বুথ আছে, আমাদের সবার মেসেজ ওর কাছেই আসে। আমাদের যা মেসেজ আসে ও সব নোট করে নেয় আর পরে আমাদের দিয়ে দেয়। ডিমেলো হরির জন্য কিরকম মেসেজ দিত? রোজই একই মেসেজ থাকতো স্যার। হরিকে বলবে যে এই সময় ওই জায়গায় দেখা করবে, হরি এলে ওকে মেসেজ দিয়ে দিতাম। ওই জায়গা মানে কোন জায়গা? তা আমি জানি না স্যার। তোমার কাছে ডিমেলোর ফোন নাম্বার আছে? হরি তো কখনো এখান থেকে ফোন করে থাকবে। একবার হরির কোনো কাজ ছিল আর ও এখান থেকে ফোন করে ডিমেলো স্যারের সঙ্গে দেখা করা ক্যান্সেল করেছিল। এটা কবেকার কথা? মনে হয় ওই মাসে, যে মাস থেকে ও নিখোঁজ হয়। তোমার কাছে ফোন কলের রেকর্ড আছে না? হ্যাঁ স্যার। তো প্লিজ ভেতরে গিয়ে চেক করো। দেখছি স্যার। আগস্ট 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 সেপ্টেম্বর 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 পেয়ে গেছি স্যার। 9-8-2 9-8-2 3 3-3 8-4। 8-4। হ্যালো, আমি ডিমেলো সাহেবের সঙ্গে কথা বলতে পারি? ভিক্টর ডিমেলো এখানে নেই। কেন? এই বাড়ি ওনার নয়? এই বাড়িটা ওনারই, তবে উনি এখানে নেই। আমি আপনার কথা বুঝলাম না। তার মানে আপনি ওনার সাথে দেখা করতে পারবেন না? কেন? উনি বাইরে গেছেন? আচ্ছা, পুনায় যায়নি তো? না ইন্সপেক্টর, পুনাতে নয়, ও গ্রেভিয়ার্ডে আছে, কবরস্থানে। কবরস্থানে? হ্যাঁ, কবরস্থান। যবে থেকে উনি মারা গেছেন তখন থেকে ওখানেই। মৃত? না, এসব মিথ্যে। 2 দিন আগে ওকে আমি নিজের চোখে দেখেছি। আর আমি আমার নিজের চোখে ওনাকে কবরে চাপা পড়তে দেখেছি। উনি আমার হাজবেন্ড ছিলেন। আই এম সরি মিসেস ডিমেলো, কিন্তু ওনার মৃত্যু কবে হয়েছে? 7 মাস আগে একটা কার অ্যাক্সিডেন্টে, 29 সেপ্টেম্বরে। 29 সেপ্টেম্বর? ওই দিন থেকেই তো আমার স্বামী নিখোঁজ। আপনি কি বলতে চাইছেন? মিসেস ডিমেলো, আমি কি আপনার স্বামীর ছবি দেখতে পারি? ইনি আমার স্বামী। এ তো সেই যাকে আমি পুনেতে দেখেছি। এ তো সেই, হ্যাঁ এ সেই। মূর্খ মহিলা, কি বাজে কথা বলছো? আমার জামাই পুনাতে নয়, 6 ফুট গভীর কবরে আছে। না, এ মরেনি, বেঁচে আছে। আমি নিজের চোখে ওকে দেখেছি। ও নিজের চেহারা বদলে ফেলেছে। তুমি বলতে চাইছো যে আমরা তোমাকে মিস্টার মিথ্যা জোসেফ! কথা বলছি? কন্ট্রোল ইওর টেম্পার। ছাড়ো আমাকে। এই দুটি হাত দিয়ে আমি তার লাশটাকে গাড়ি থেকে টেনে বার করি। আমি আর আমার মেয়ে ওর লাশটাকে শনাক্ত করি। এই 2 হাত দিয়েই 6 ফুট গভীর কবরে তাকে নামাই। আর এ বলছে সে বেঁচে আছে? পাগল মেয়ে, যাও গিয়ে নিজের মাথার চিকিৎসা করাও। এসব মিথ্যে ইন্সপেক্টর সাহেব, এরা সব মিথ্যে কথা বলছেন। এসব মিথ্যে। মেনে নিচ্ছি যে উনি বেঁচে আছেন, কিন্তু উনি পুনাতে কি করছেন? এখানে ওনার এত বড় বাড়ি আছে, ব্যবসা আছে, আমি আছি, তাহলে উনি পুনায় কেন থাকবেন? ইন্সপেক্টর সাহেব, এই মহিলা সত্যিই পাগল। সামথিং রং। কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। যদি আপনি আমার কথায় বিশ্বাস না করেন, তাহলে এই কথাটা চেতন যোশী থেকে কনফার্ম করতে পারেন। উনিও আমাদের সাথে ভিক্টরির ডেড বডি শনাক্ত করেছিলেন। এই চেতন যোশীকে? আমার হাজব্যান্ডের বিজনেস পার্টনার। দেখুন মিস্টার শশীকান্ত, আমি আপনার স্ত্রী চারুলতার শুধু মুখটাই চিনি। উনি আমাদের কোম্পানিতে চাকরি নিশ্চয়ই করেন, কিন্তু উনি এখন কোথায় আমি জানি না। কিন্তু ও বলেছিল ও কিছুদিন ধরে আপনার এখানে হেড অফিসে কাজ করছিল, আর আপনি বললেন যে এখানে ও আসে না। তাহলে ও গেল কোথায়? আমি জানি না, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। গত 1 সপ্তাহ ধরে ও ছুটিতে। কি? হ্যাঁ, আমার কাছে ওনার রিটেন অ্যাপ্লিকেশনও আছে। এইসব জেনে আমার কোনো দরকার নেই। আমি শুধু এটা জানি যে ও এখানে কাজ করে, আর গত কয়েকদিন ধরে ও বাড়ি ফিরছে না। তো এটাতে আমি কি করতে পারি? উনি এখানে কাজ করেন ঠিকই, কিন্তু ওনার পার্সোনাল লাইফের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার এই বিষয়ে পুলিশের সাহায্য নেওয়া উচিত। আর এমনি তো ইন্সপেক্টর সাহেব এখানেই আছেন, ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমার নিজের সাহায্যের জন্য পুলিশের দরকার নেই। আমার নিজের প্রবলেম
নিজেই সমাধান করার অভ্যেস। আর হ্যাঁ, যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে তোমার নিস্তার নেই। এক্সকিউজ মি জেন্টলম্যান, আমি জানি না মামলাটা কি, কিন্তু আপনি ওনাকে আমার সামনে হুমকি দিচ্ছেন। আপনার যেটা ইচ্ছা সেটা মনে করুন। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব এখানে, বুঝলে? সরি ইন্সপেক্টর সাহেব, আপনি এনার কথাগুলো সিরিয়াসলি নেবেন না। আসলে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছেন আর উনি ওনার রাগটা আমার উপরে দেখাচ্ছেন। ইটস ওকে, আমি বুঝি। হ্যাঁ, তো ইন্সপেক্টর সাহেব, আপনি ভিকির ব্যাপারে কথা বলছিলেন। ও মারা গেছে তো প্রায় 7 মাস হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন উনি মারা গেছেন? 100%। আমরা দুজন শুধু বিজনেস পার্টনারই নয়, খুব ভালো বন্ধু ছিলাম। আর তাছাড়া ওর বডিকে চিনতে আমি কি করে ভুল করতে পারি? তারপর ওর পোশাক, ঘড়ি, জুতো। আপনি ওনার মুখটা শনাক্ত করেননি? দেখুন ইন্সপেক্টর সাহেব, অ্যাক্সিডেন্টে ওর মুখ পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। কিন্তু শুধু আমিই তো নয়, বরং ওনার স্ত্রী আর শ্বশুরও ওকে শনাক্ত করেছিল। সবাই মিলে একসঙ্গে কি করে ভুল করতে পারি? তো সন্দেহের অবকাশ আছে। হতে পারে সোয়াতি পুনাতে যে লোকটিকে দেখেছে সে হয়তো ডিমেলো সাহেবই। সারা পৃথিবী ছেড়ে পুনা কেন? তার মানে হলো আপনি ভাবছেন ও মরার নাটক করে পুনায় গিয়ে আছে। হতেও তো পারে। কিন্তু আপনি নিজেই ভাবুন, ও এরকম কেন করবে? ওর পুরো ফ্যামিলি, বিজনেস, সম্পত্তি, টাকা পয়সা সব এখানে আছে। এরকম করতে পারে না ও। আমিও বারবার এই কথাই ভাবছি যে যদি ভিক্টর ডিমেলো জীবিত থাকে তো এত আয়েশ আরামের জীবন, টাকা পয়সা, কোটি টাকার সম্পত্তি আর বিজনেস ছেড়ে গেলেন কি করে? এতে ওনার কি লাভ হতে পারে? স্যার, তুমি এসে গেছো? স্যার আমি ইন্স্যুরেন্স কোম্পানিজে গেছিলাম, ওখান থেকে ইনফরমেশন পেয়েছি। ওনার ইন্স্যুরেন্স ছিল তো? আপনার আন্দাজ একদমই ঠিক ছিল স্যার, ওনার ইন্স্যুরেন্স ছিল। I knew it. ভিক্টর ডিমেলো, টিবিএস ইন্স্যুরেন্স কোম্পানি। ভিক্টর ডিমেলোর 25 লাখ টাকার ইন্স্যুরেন্স ছিল। এটা একটা কারণ হতে পারে পরে। আর হ্যাঁ স্যার, ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা মোনাকে 25 লাখ টাকা চেকও দিয়েছিল। কিন্তু স্যার, এটাও তো হতে পারে যে পয়সার জন্য মোনাই নিজের স্বামীর অ্যাক্সিডেন্ট করিয়েছে। আই ডাউট ইট। মোনা জোসেফের একমাত্র ওয়ারিশ, আর জোসেফ কম করে 500 কোটি টাকার মালিক। 25 লাখ টাকার জন্য মোনা তার স্বামীকে কেন খুন করাবে? এতে অন্য কোনো রহস্য আছে, আর আমাদের এই রহস্যের গভীরে পৌঁছতে হবে। আর তার জন্য একটাই রাস্তা আছে। সেটা কি স্যার? আমাদের কবর খুঁড়িয়ে ভিক্টর ডিমেলোর লাশকে বাইরে বার করতে হবে। ইন্সপেক্টর, এসব কি হচ্ছে? তোমার সাহস কি করে হলো আমার জামাইয়ের কবর খোঁড়ার? আমার কাছে কোর্টের পারমিশন আছে। আমি আমার সন্তুষ্টির জন্য জানতে চাই যে মানুষটি কবরে রয়েছেন তিনি আপনার জামাই মিস্টার ডিমেলোর নাকি অন্য কেউ। ইন্সপেক্টর, এগুলো তুমি ঠিক করছো না। এর ফল তোমাকে ভুগতে হবে। কিন্তু স্যার, আমরা জানবো কি করে যে এই লাশটা কার? 7 মাস হয়ে গেছে, হাড়গুলোও পচে গেছে হয়তো। ইন্স্যুরেন্স পেপার আমাদের সাহায্য করবে পরেশ। আমি বুঝলাম না স্যার। ইন্স্যুরেন্স পলিসি ইস্যু হওয়ার আগে প্রত্যেকটি মানুষের পুরো মেডিকেল চেক আপ হয়, আর তার মেডিকেল হিস্ট্রিতে তার শরীরের দাগ এবং চিহ্ন সব লেখা হয়। আই মিন টু সে দ্য আইডেন্টিফিকেশন মার্কস। কিন্তু তাও স্যার, কিন্তু ওই রিপোর্টের উপর ভিত্তি করে এই লাশকে চেনা খুবই কঠিন। একদমই নয়। কলেজে পড়ার সময় ভিক্টর ডিমেলোর একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই কারণে ওনার ডান পায়ের অ্যাঙ্কেল বোন ভেঙে গেছিল, আর ডাক্তাররা ওই হাড়ের জায়গায় একটা মেটাল প্লেট লাগিয়েছিল। তার মানে হলো স্যার, যদি এই লাশটা মিস্টার ডিমেলোর হয় তো ওনার পায়ে সেই লোহার সাপোর্টটা অবশ্যই থাকবে, আর যদি না হয় তাহলে পরেশ আমাদের এই কেসের অঙ্কটাকে নতুন করে মেলাতে হবে। স্যার হয়ে গেছে।
হাড় তো অনেকগুলোই ভেঙেছে, মনে হচ্ছে ডেথ কার অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছে। সেটা তো ঠিক আছে, কিন্তু লোহার প্লেটটার কি হলো? হ্যাঁ, দেখুন, ইন্স্যুরেন্সের মেডিকেল রিপোর্টের অনুসারে লোহার প্লেট ঠিক এখানে লাগানো উচিত ছিল, ঠিক আছে? কিন্তু কিন্তু এই হাঁটুর হাড়টা দেখে মনে হচ্ছে না যে এখানে কখনো কোনো লোহার প্লেট লাগানো হয়েছে। তার মানে? মানেটা পরিষ্কার, এই শরীরটা ভিক্টর ডিমেলো নয়। তাহলে এই শরীরটা কার? দেখুন, আমি মিউনিসিপ্যাল হসপিটালে গিয়ে খবর নিয়েছিলাম, যেখানে টাইপিস্ট হরি সবসময় চিকিৎসা করাতো। কিছুদিন আগে ও নিজের দাঁতের চিকিৎসা করিয়েছিল আর দাঁতের মধ্যেই প্লেট লাগিয়েছিল। প্লেট দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আর এই প্লেট এখানেও দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি ম্যাচ করছে। আপনি বলতে কি চাইছেন ডক্টর? মানেটা পরিষ্কার, এটা ভিক্টর ডিমেলোর শরীর নয়, বরং টাইপিস্ট হরির শরীর। আর শুধু এইটুকুই নয়। আর কি ডক্টর? আর দেখুন, ওর হাড় নিশ্চয়ই কার অ্যাক্সিডেন্টে ভেঙেছে, কিন্তু ও কার অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং তার অনেক আগেই ওর মৃত্যু হয়েছিল কোনো তীব্র বিষে। বিষের কারণে? আগে, বিশেষ করে আর্সেনিক পয়জনে। আর্সেনিক? আগে। ডক্টর, আপনি এই বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? এর শরীর তো একদম গলে গেছে আর পেটেও কিছু অবশিষ্ট নেই। দেখুন, আর্সেনিক বিষের প্রভাবটা চুলের উপর অবশ্যই পড়ে। আর এটা দেখুন, এটা দেখছেন? এই চুলটা আমরা ওর মাথা থেকে পেয়েছি, এতে আর্সেনিকের প্রভাব আছে। তার মানে হলো এতে যারই হাত থাক, সে হরিকে বিষ দিয়ে মেরেছে, তারপর লাশকে গাড়িতে তুলে একটা অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছে। এম আই রাইট? এক্স্যাক্টলি। আর এই দেখুন, এই এখানে, এটা কোনো প্রচন্ড তীব্র অ্যাসিডের প্রভাব। আমি কিছু বুঝলাম না ডাক্তার। আসলে ওর মুখটা কিন্তু কার অ্যাক্সিডেন্টে জ্বলে যায়নি, বরং ওর মুখের উপর কেউ কোনো তীব্র অ্যাসিড ঢেলে জ্বালিয়ে দিয়েছিল, যাতে কেউ ওকে চিনতে না পারে। আমার মতে এটা কোনো কার অ্যাক্সিডেন্ট হতে পারে না, বরং একটা ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে হত্যাকাণ্ড। আমি বলেছিলাম না, হরি আমায় নিজে থেকে ছেড়ে কখনো যাবে না, কোথাও যাবে না। নিশ্চয় নিশ্চয় কেউ ওকে কিছু করেছে। আর দেখুন, হলো তো তাই, চলে গেল, চলে গেল। আপনি চিন্তা করবেন না, আমি হরির খুনিকে খুঁজে বার করবই। কনস্টেবল, ইয়েস স্যার। নিয়ে যান ওনাকে। আপনি প্লিজ যান। এখন একটা ব্যাপার একদম পরিষ্কার, ডিমেলো নিজের মৃত্যু প্রমাণ করার জন্য একটা মৃতদেহের প্রয়োজন ছিল, আর ওই মৃত হলো কে? বেচারা হরি। স্যার, একটা কথা কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না, এতে ডিমেলোর কি লাভ? যখন ইন্স্যুরেন্সের 25 লাখ টাকা তো মোনা পেয়েছে। হতে পারে ডিমেলো আর মোনার দুজনের যোগসাজশ। এখন সত্যটা শুধু একজন লোকই বলতে পারে। সে কে স্যার? ডিমেলো নিজেই। সোয়াতি বলেছিল যে ও পুনাতে ডিমেলোকে দেখেছে। সত্যতা জানার জন্য এখন আমাদের পুনায় যেতে হবে। দেখুন, আপনি যে ইনসিডেন্টের কথা বলছেন সেটা আমার খুব ভালো করে মনে আছে। স্বাতি আমার কাছে বম্বের এক সাইকিয়াট্রিস্টের রেকমেন্ডেশন এসেছিল। এখানে এসে ওর শরীরটা ঠিকও হয়ে গেছিল, কিন্তু ওই দিন কি? ওই দিন আমার ওপিডি পেশেন্ট মিস্টার সন্দেশকে দেখে চেঁচাতে থাকে, বলতে থাকে এ তো ডিমেলো যে আমার স্বামীকে সাথে করে নিয়ে গেছিল। ও, মিস্টার সন্দেশ কি আপনার রেগুলার পেশেন্ট? আগে না, ওপিডি, আউট পেশেন্ট। কয়েক বছর আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য উনি একটা পায়ে খোঁড়ান। আমার কাছে এটা জানতে এসেছিলেন যে খোঁড়ানোটা কি ঠিক হতে পারে না পারে না। খোঁড়ানো? ও ডান পাটা খুঁড়িয়ে চলে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি ওনার ব্যাপারে অনেক কিছু জানি, আর পার্সোনালি দেখা করে অনেক কিছু জানতেও চাই। আপনাদের হসপিটালে ওনার রেকর্ড আছে না? অ্যাড্রেসও থাকবে? ইয়া শিওর। রেখা, মিস্টার সন্দেশের ফাইলটা একটু বার করবে? ইয়েস স্যার। এক্ষুনি দেখছি। হয়তো 112 নম্বর।
এই যে 18 গির্নার অ্যাপার্টমেন্ট। স্যার এ তো মারা গেছে। শেষ পর্যন্ত তোমার কাছে পৌঁছে গেল মিস্টার ডিমেলো। তোমার খেলা শেষ, কিন্তু আফসোস আমার পৌঁছানোর আগেই অন্য কেউ তোমার খেলাটাকে শেষ করে দিয়েছে। সরি ডিমেলো, বেঁচে থাকতে তোমার সঙ্গে দেখা হলো না, তাহলে অনেক কথাই জানতে পারা যেত। স্যার ডাক্তারবাবুর বক্তব্য অনুযায়ী এনার মৃত্যু কাল রাত 10:30টার কাছাকাছি হয়েছে, আর এনাকে ভারী জিনিস দিয়ে মারা হয়েছে। এটাই হলো ইনস্ট্রুমেন্ট অফ মার্ডার। এর ওপর থেকে আঙুলের ছাপ ভালো করে মুছে দিয়েছে। তুমি অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট পেলে? হ্যাঁ স্যার, কিছু জিনিস থেকে আমরা ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি, বাট কোনো কোনো জিনিস দেখে মনে হচ্ছে এগুলো মুছে দেওয়া হয়েছে। বুঝতেই পারছি না। হতে পারে খুন করার পর ভয় পেয়ে কোনো কোনো জিনিস থেকে ছাপ মুছতে ভুলে গেছে। আর এমনিতেও এই মার্ডার প্ল্যানিংয়ের সঙ্গে করা হয়নি, না হলে নিজের সাথে কোনো অস্ত্র নিয়ে আসতো। স্যার এমনিতে তো আমরা কোনো ক্লু পাইনি, কিন্তু এই ডিমেলোর ডায়েরিটা পেয়েছি। এই দেখুন স্যার, কালকের ডেটের অ্যাপয়েন্টমেন্ট। মিট সি অ্যাট 10:30। সিয়ের সঙ্গে রাত 10:30 দেখা করতে হবে। ডিমেলোর খুনও এই সময়ের কাছাকাছি হয়েছে। তার মানে এটা হলো সি ডিমেলোর সাথে কাল রাতে দেখা করতে এসেছিল। ওদের দুজনের মধ্যে কোনো ঝগড়া হয়, আর সেই ঝগড়ার মাঝে সি ডিমেলোকে খুন করে। তার মানে সি ডিমেলোর খুনি। কে হতে পারে এটা? পরেশ স্যার এই ডেড বডি বম্বে নিয়ে যেতে হবে। জোসেফ আর মোনাকে জানিয়ে দাও যে ডিমেলোর মৃত্যু আরও একবার হয়েছে। মিসেস মোনা, মনে হচ্ছে আপনার স্বামীর মৃত্যুতে আপনার খুব দুঃখ হয়নি। যখন আমার স্বামী প্রথমবার মারা যান, তখনই আমি আমার সব চোখের জল খরচ করে দিয়েছিলাম, আর কিছুই অবশিষ্ট নেই। কাঁদা তো দূর, আমি ওর মুখে থুতুও ফেলতে চাই না যে আমাদের সাথে প্রতারণা করেছে। এবার ওর শাস্তি পেয়েছে, ভালো হয়েছে। মনে হয় ওনার মৃত্যুর জন্য আপনারা দুজনেই দায়ী। ইন্সপেক্টর, অযথা আমি আপনার সাথে তর্ক করতে চাই না। যে সময় ওর মৃত্যু হয়েছিল আমরা বোম্বেতে ছিলাম, তার প্রমাণও আছে আমাদের কাছে। সেটা তো ঠিক আছে, কিন্তু ওই 25 লাখ টাকার কি হলো? 25 লাখ? হ্যাঁ, ওই টাকা যেটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনার মেয়েকে দিয়েছিল। ভিকির প্রথম মৃত্যু তো ফ্রড ছিল, ওই টাকা তো আপনাকে ফেরত দিতে হবে। ইন্সপেক্টর, এই 25 লাখ আমার কাছে কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমি এই টাকা ফেরত দেব না। কেন ফেরত দেবেন না আপনি? কারণ এই টাকা আমি ভিক্টরের পার্টনার চেতনকে দিয়ে দিয়েছি। চেতনকে? আগে হ্যাঁ, আমার জামাই আর চেতন দুজনে একসাথে একটা ব্যবসা শুরু করেছিল। দুজনে 30-30 লাখ করে ঢেলেছিল। এমনিতেও 30 লাখ টাকা আমিই দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পর যখন ব্যবসায় লোকসান হয় তখন ও 25 লাখ টাকা আরও চায়। আমি দিতে অস্বীকার করি। ভিক্টর মারা যাওয়ার পরে আমি যখন ইন্স্যুরেন্সে টাকা পাই, তখন চেতন আমার থেকে 25 লাখ টাকা দাবি করেন, আর আমি সেই টাকা ওকে দিয়েও দিই। স্যার এই দেখুন স্যার, ও 25 লাখ টাকার চেকের এই স্টেটমেন্ট, যেটা 2 সপ্তাহ আগে পুনাতে মিস্টার সন্দেশের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। মিস্টার চেতন, আপনি 25 লাখ টাকা মিস্টার সন্দেশকে দিয়েছেন। ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে সব সত্যি কথা বলতে তৈরি আছি। হ্যাঁ,
এবার পথে এসো, আমায় তাড়াতাড়ি বলো, আমি সত্যিটা জানতে চাই। তোমার বিজনেস ভালো মতো চলছিল, তুমি মোনা জোসেফকে মিথ্যে কেন বলেছো যে তোমার লোকসান হচ্ছে? আমি জানি না। দেখো মিস্টার চেতন, তুমি শুরু থেকে জানতে মিস্টার ডিমেলো বেঁচে আছে, রাইট? এই কথা তুমি আমার কাছেও লুকিয়েছ। তার মানে হলো হরির খুনে তুমিও সামিল ছিলে। আর শুধু তাই নয়, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ফ্রড করাতে তুমি মিস্টার ডিমেলোকে পুরোপুরি সাহায্য করেছে। এইসব মিথ্যে। এটা সত্যি। ওই সি, যার ওই রাতে 10:30টায় মিস্টার ডিমেলোর সাথে দেখা করাচ্ছিল, সে কে? ওই সি তুমি, সি ফর চেতন। না, এরকম নয়। আমি আপনাকে সব সত্যি বলছি। হ্যাঁ, জলদি জলদি। আমি এটা স্বীকার করছি যে আমি জানতাম ভিক্টর ডিমেলো বেঁচে আছেন। আমি এটাও স্বীকার করছি আমি ওর মরার নাটক করাতে ওকে সাহায্য করি, কিন্তু আমি ওই সময় এটা ভাবিনি যে আমি অজান্তে ঝামেলায় জড়িয়ে পড়ছি। ব্যাপারটা কি সাফ সাফ বলে ফেলো। মিস্টার ডিমেলো নিজের স্ত্রীকে ছাড়তে চাইছিলেন, কিন্তু উনি ওনার শ্বশুর জোসেফকে খুব ভয় করতেন। তারপর? ও ভেবেছিল নিজের মৃত্যুর একটা নাটক করা যাক আর আমার থেকে সাহায্য চায়। আর তুমি হরিকে মেরে ওকে সাহায্য করলে? না, হরির ব্যাপারে তো আমি আপনার থেকে জানতে পারি, না হলে ওকে আমি সাহায্য কখনোই করতাম না। ডিমেলো আমাকে বলেছিল যে ও এমন একটা মানুষকে চেনে যে হসপিটালে কাটা ছেঁড়ার জন্য মৃতদেহ সাপ্লাই করে, আর ওই লোকটাই ওর জন্য এরমই একটা মৃতদেহ খুঁজে নিয়েছিল, যেটা দেখতে একদম ওর শরীরের মতো ছিল। তার মানে এটা হলো এই নাটকে তোমার রোলটা ছিল যে ওই শরীরকে ডিমেলোর শরীর বলে প্রমাণ করবে, রাইট? তারপর ওকে পুনায় নিয়ে যাই, যেখানে ওর পরিচয় সবার সাথে সন্দেশ নামে করিয়ে দিই। ওর নকল পেপার তৈরি করি আর রেশন কার্ড বানাই। আর ইন্স্যুরেন্সের 25 লাখ টাকা তুমি মোনার থেকে নিয়ে ওকেই দিয়ে দিয়েছিলে। হ্যাঁ, ও মোনাকে আগেই বলে দিয়েছিল ও যেন আমাকে 25 লাখ টাকা দিয়ে দেয়। যখন ইন্স্যুরেন্স থেকে টাকা পায় তখন আমি মোনার থেকে চাই, ও আমাকে দেয় আর আমি ডিমেলোকে দিয়ে দিই। সত্যি সত্যি বলো, ওই সি কে, যার ওই রাতে 10:30টায় ডিমেলোর সাথে দেখা করার কথা ছিল? আমি জানি না। সোজা ভাবে বলো, নয়তো। বলছি, ও একটা মেয়ে আছে যে আমাদের পুনার ব্রাঞ্চে চাকরি করে। ওর নাম হলো চারুলতা। চারুলতা? এই নাম আগে শোনা বলে মনে হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, আমি আপনার স্ত্রী চারুলতা শুধু মুখটাই চিনি। ও আমাদের কোম্পানিতে কাজ করে ঠিকই, কিন্তু এখনো কোথায় আছে আমি জানি না। যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে তোমার নিস্তার নেই। ও আই সি। তো ওই দিন যে লোকটা তোমাকে অফিসে ধমকাচ্ছিল, ও চারুলতার স্বামী ছিল? হ্যাঁ হ্যাঁ, ওনার নাম শশীকান্ত। চারুলতা আর ডিমেলো একে অপরকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু দুজনের প্রবলেম এটাই ছিল যে ওরা দুজনেই বিবাহিত ছিল। ও, জোসেফ আর শশীকান্তের ভয়ে দুজনেই পালানোর সিদ্ধান্ত নেয়, আর এই জন্যই ডিমেলোর 25 লাখ টাকার দরকার ছিল। মিট সি অ্যাট 10:30। তার মানে এটা হলো যে ডিমেলো ওই রাতে চারুলতার সঙ্গে দেখা করত। হ্যাঁ, কিন্তু হয়তো শশীকান্ত ওখানে ওর থেকে আগে পৌঁছে গেছিল, আর ও রাগের বশে ডিমেলোকে খুন করে ফেলে। চারুলতার পুনার অ্যাড্রেসটা তোমার কাছে আছে? যদি শশীকান্তকে ওখানে পাওয়া যায়। আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, আপনারই অপেক্ষায় ছিলাম। তার মানে আপনি আপনার অপরাধ স্বীকার করছেন? আগে হ্যাঁ, আমি ওই শয়তানটাকে মেরেছি।
যে আমার থেকে আমার চারুকে কেড়ে নিয়েছে। আমি ওকে শেষ করে দিয়েছি। জবে থেকে চারু আমাকে ধোকা দিয়েছে। আমার বাঁচার ইচ্ছা ছিল না ইন্সপেক্টর সাহেব। কিন্তু এসব হলো কি করে? আমি মদ খুব বেশি খাই, আর আমি খুব মাথা গরম লোক। যখন চারুর বিশ্বাসঘাতকতার কথা জানতে পারি, তখন আমি খুব রেগে যাই। আপনি জানলেন কি করে? তখন চারু 1 সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। আমি ওর খোঁজে বিচলিত হয়ে পড়ি। কাল রাত 8টার সময় একটা মহিলা ফোন করে। হ্যালো। আপনি কি আপনার স্ত্রীর ঠিকানা জানতে পছন্দ করবেন? হ্যাঁ, কে আপনি? আমার কথা ছাড়ুন, আপনার স্ত্রীর নাম চারুলতা না? হ্যাঁ, কোথায় ও? ভালো আছে তো? হ্যাঁ, ফুর্তি করছে, কোন পুরুষের সাথে পালাতে চলেছে। কি বলছো তুমি? সেই লোকটির নাম সন্দেশ। দুজনই বাসে করে ব্যাঙ্গালোর যাচ্ছে। এলবি রোডে স্বস্তিক ট্রাভেলসে চেক করতে পারেন। তুমি কি করে জানলে? আমি আরো অনেক কিছু জানি। আজ রাত 10:30টার সময় কিন্নার অ্যাপার্টমেন্টে সন্দেশের সাথে দেখা করতে যাচ্ছে। যদি আমাকে বিশ্বাস না হয় চেক করে নিন। স্বস্তিক ট্রাভেলস এখান থেকে চলে গেছে ও। আপনি কি আমাকে এটা বলতে পারেন কোনো সন্দেশ আর চারুলতার বুকিং আছে এখানে? এক্সট্রিমলি সরি, এই ইনফরমেশন আমি আপনাকে দিতে পারবো না। বলতে পারবে না? ভালো চাস তো বল। না, না হলে বলছি প্লিজ। মিস্টার সন্দেশ, মিস চারুলতা, ব্যাঙ্গালোর, ওখানে একটা বুকিং করা আছে। আমি বাড়িতে অতিষ্ঠ হয়ে উঠি। আমি রাগে পাগল হয়ে যাই। আমি সোজা বিমলোর বাড়িতে গিয়ে উপস্থিত হই। তুমি এখানে? কি চাই তোমার? এই সময় তুই অন্য কারোর অপেক্ষা করছিলিস না? চারুলতা কোথায়? চারুলতা? হ্যাঁ, চারুলতা। কে চারুলতা? কে চারুলতা? আমি কোনো চারুলতা? তুই কোনো চারুলতাকে জানিস না। দেখো, শয়তান, মানে তুই কি ভেবেছিলিস তুই আমার স্ত্রীকে ব্যাঙ্গালোরে নিয়ে পালাবি? না, আর আমি চুপচাপ বসে বসে দেখব? আপনি কি করছেন? দেখো, সরে যাও। আপনি বল, কি করছেন? চারু আমি তো কোথায়? বুঝতে পারছি না। দেখো, কিচ্ছু বুঝতে পারছিস না? না, হ্যাঁ, আমি বোঝাচ্ছি না। দেখো যে আমি কি করছি। না না, আর এইভাবে আমি ওকে মেরে ফেলি। তারপর তুমি কি করলে? ওকে মৃত দেখে আমি ভয় পেয়ে যাই। আমি নেশায় ছিলাম, এই জন্য আঙুলের ছাপ ভালো করে পরিষ্কার করতে পারিনি। আর চারুলতার কি হলো? যখন ও ওখানে এলো তখন ওকেও খুন করলে? না, কিছুক্ষণ পর্যন্ত আমি ওর অপেক্ষা করলাম। যখন ও এলো না, তখন আমি এখানে পালিয়ে এলাম আর পুলিশের জন্য অপেক্ষা করতে থাকলাম। তার মানে তুমি জানো না যে চারুলতা কোথায়? না, যদি আমি জানতাম, কিন্তু আমি আজ পর্যন্ত এটা জানতে পারিনি ওই মহিলাটা কে যে আমাকে ফোন করেছিল। কি আপনি আমাকে দোষারোপ করছেন? আগে হ্যাঁ, আপনি ওই মহিলা যে শশীকান্তকে ফোন করেছিল আর চারুলতার ডিমেলোর ব্যাপারে সবকিছু জানিয়েছিল। হোয়াট ননসেন্স! কোনোভাবে আপনি জানতে পেরেছিলেন যে ডিমেলো আর চারুলতা পুনাতে রাত 10:30টায় দেখা করবে। আপনার তো বদলা নেওয়ারই ছিল, এই জন্য আপনি শশীকান্তকে ফোন করলেন। আমি কোনো ফোন টোন করিনি। মোনা ম্যাম সাহেব, যখন আপনি বেনামে ফোন করবেন না, তখন ভেবে নেবেন যে আপনি তোতলান। আমি টেলিফোন কোম্পানি থেকে আপনার বাড়ি থেকে করা সমস্ত লিস্ট বার করব, আর যদি কোনো এসটিডি কল শশীকান্তকে পুনাতে করা হয়ে থাকে না, তো মোনা ম্যাম সাহেব আপনার তো ছুটি। কিন্তু কি করে? ডিমেলো তোমাকে ডেড বডির ব্যাপারে মিথ্যে বলেছিল। অ্যাকচুয়ালি ও হরিকে ধোঁকা দিয়ে মেরে ফেলে, কারণ হরিও ডিংডঙ্গার ছিল।
তাই হরির মুখকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়ে নিজের মিথ্যা মৃত্যু প্রমাণ করে দেয়। যদি ওই সন্দেশ ও নিজের সম্পত্তি না চাইতো, ইন্স্যুরেন্সের 25 লাখ টাকা নিয়ে, যেটা আমি ওকে দিয়েছিলাম, চারুলতার সাথে আমি এক নতুন জীবন কাটাতে একদম তৈরি ছিলাম। কিন্তু হঠাৎ শশীকান্ত ওখানে পৌঁছে যায় আর ডিমেলোকে খুন করে দেয়। কিন্তু শশীকান্ত এটা কি করে জানতে পারলো? ব্যাস, এই একটাই ভুল আমি করেছি। আমি মোনাকে বলেছিলাম যে ডিমেলো পুনাতে লুকিয়ে আছে সন্দেশ হয়ে। ব্যাস, ও বুঝতে পারে যে চারুলতার সঙ্গে পালিয়ে গেছে। কিন্তু কি করে? ওর ড্যাডির কানেকশন সব দিকে আছে, আর মোনাও অত্যন্ত চালাক মহিলা। ওই শশীকান্তকে ফোন করেছিল। শশীকান্ত ডিমেলোকে খুন করার সাজা পাবেই, কিন্তু আমি মোনাকে ওর অপরাধের সাজা দিয়েই ছাড়ব। আর একটা ব্যাপার, চারুলতাও তো খুন হতে দেখে থাকবে, কেননা ও ওখানে 10:30টায় পৌঁছে থাকবে। শেষ পর্যন্ত ও গেল কোথায়? ব্যাস, একবার ওকে পেয়ে যাই তো এই কেস নিজে নিজেই সলভ হয়ে যাবে। আমরা নিজেদের প্ল্যানে সফল হয়েছি চারুলতা। আচ্ছা, পুলিশের সন্দেহ হয়নি তো যে সি এর মানে তুমি? না, পুলিশ এটা ভাবছে যে তুমি আর ডিমেলো একে অপরকে খুব ভালোবাসতে, দুজনে পালানোর জন্য তৈরি হচ্ছিলে। শশীকান্ত জানতে পারে আর এই জন্য ওকে খুন করে ফেলে। আর আমার বিষয়ে পুলিশের কি মত? পুলিশ এটা ভাবছে তুমি ভয়ে লুকিয়ে আছো। কিন্তু যখন আমি সবার সামনে আসব, তখন এতদিন কোথায় লুকিয়েছিলাম তার জন্য কি বাহানা বানাবো? আরে বাবা, কোনো বাহানা করে দিও যে। তো ঠিক আছে, আমি সবাইকে বলে দেবো যে তুমি আমাকে এখানে লুকিয়ে রেখেছিলে আর এখান থেকে সমস্ত প্ল্যান বানিয়েছিলে। তোমার ঠিক মনে হলে নিঃসন্দেহে বলে দিও। আমি মজা করছিলাম। আমাদের বিয়ের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে? আর তোমার বাহানা করার কোনো প্রয়োজন হবে না। আর না, বিয়ে করার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। কেন? কারণ তুমি ডিমেলোকে খুব ভালোবাসতে, আর ওর মৃত্যুর শোক তুমি সহ্য করতে পারোনি, আর তুমি আত্মহত্যা করেছো। আমি বুঝলাম না। হরিকে আমি যে বিষ দিয়ে মেরেছিলাম তার একটা ক্যাপসুল এখনো আমার কাছে বেঁচে আছে, যেটা তোমাকে মারার জন্য যথেষ্ট। এ তোমার কি হলো? তুমি তোমাকে ভালোবাসো চেতন? আমি তোমাকে কখনোই ভালোবাসতাম না, তুমি আমাকে বিরক্ত করতে থাকতে। ডিমেলো আমাদের ব্যাপারে জানতে পেরেছিল আর ও আমাকে ব্ল্যাকমেল করছিল, যার জন্য আমাকে একের পর এক অপরাধ করে যেতে হয়েছে। না, কিছুতেই না, আমি মরতে চাই না। তুমি যদি না মরো, ফাঁসির দড়ি সারা জীবন আমার মাথার উপরে ঝুলতে থাকবে। আমার অপরাধে তুমি একমাত্র সাক্ষী যে বেঁচে আছো, তোমাকে মরতেই হবে। আর তাছাড়া একটা ক্যাপসুল আর 30 সেকেন্ডেরই তো ব্যাপার, তুমি তো জানতেও পারবে না তোমার প্রাণটা কখন বেরিয়ে গেল। গুলি করে দেব। তোমার খেলা তো শেষ হলো। আপনি আমাকে কি করে ধরতে পারেন? তোমার একটা ভুলের কারণে। ভুল? কোন ভুল? তুমি সন্দেশের নাম করে পুনা স্বাস্তিক ট্রাভেলসে নিজের অফিস থেকে একটা ফোন করেছিলে, যার রেকর্ড টেলিফোন এক্সচেঞ্জ থেকে পেয়ে যাই। বাস, এরপর আমি তোমার পেছনে পড়ে যাই আর ফলাফল সামনে। আমি ভেবেছিলাম যে আপনি আমার কথা বিশ্বাস করেছেন আর আমাকে ভরসা করতে শুরু করেছেন। পুলিশরা কারুর কথার উপর ভরসা করে না মিস্টার চেতন। কিন্তু এখন আপনাকে আমার এই কথাটা বিশ্বাস করতেই হবে যে আমাকে আপনি ধরতে পারবেন না। আবার কি নতুন প্ল্যান করলে তুমি? এখন জেল যাওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে না তোমায়। আমি জেলে যাব না। আমার প্ল্যান সোজা আর একদম কার্যকর, যেটা করতে আমার স্রেফ 30 সেকেন্ড লাগবে। একটা ভুল স্যার, একটা ভুল আর সব খেলা শেষ। ইন্সপেক্টর সাহেব, এগুলো কি হচ্ছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। আসলেও আপনাকে ছেড়ে একলা জীবন কাটাতে চাইছিল, কিন্তু মিস্টার জোসেফকে ভয় পেত। এই জন্য নিজের মৃত্যুর নাটক করে। ও চারুলতা চেতনের সম্পর্কের সবকিছু জানত। এই জন্যই ও চেতনকে বাধ্য করেছিল ওকে সাহায্য করতে। হ্যাঁ, এই ব্যাপারে সন্দেহ ছিল আমার যে চেতন ডিমেলোকে সাহায্য কেন করছে। নিশ্চয়ই কোনো কারণে ওর ওপর চাপ ছিল। ইন্সপেক্টর, ওই ইন্স্যুরেন্সের টাকাটা চেতন কি ভিক্টরকে দিয়ে দিয়েছিল? দিয়েছিল, কিন্তু আরও টাকা চাইছিল, নিজের পার্টনারশিপের অর্ধেক অংশ। বিরক্ত হয়ে চেতন একটা প্ল্যান করে। ওই রাত 10:30টায় ডিমেলো চেতনের অপেক্ষা করছিল, কিন্তু 30 লাখ টাকা নিয়ে চেতন ওখানে পৌঁছায়নি।
ও পুনাই যায়নি, ও বম্বে থেকেই ফোন করে ট্রাভেল এজেন্সিতে সন্দেশ আর চারুলতার নামে 2টো টিকিট বুক করায়। আর চারুলতা শশীকান্তকে ফোন করে আমার মতো তোতলামি করে এটা বলে যে যে চারুলতা আর ভিক্টর পালাচ্ছে। আপনার তোতলামির জন্য আমি এটা ভাবি যে এ কাজ আপনার। শশীকান্ত রেগে গিয়ে ডিমেলোকে খুন করে। চেতনের অপরাধের একজনই সাক্ষী ছিল, চারুলতা। ওনাকেও এত বুদ্ধি করে মারার চেষ্টা করেছিল যাতে পুলিশ এটা ভাবে যে ডিমেলোর দুঃখে ও আত্মহত্যা করেছে। বাট ক্রাইম নেভার পেজ।